হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? আছি ভালো আলহামদুলিল্লাহ। আমরা কি শুরু করব? স্যার, 2-3 মিনিট ওয়েট করলে মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার, ট্রেলার শুরু করতে পারেন স্যার। ঠিক আছে। আজকে আমরা একটু চ্যাপ্টার নাম্বার কত এটা? 3 সম্ভবত, না 4, দ্য ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। সো ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম ফার্স্ট ক্লাসে, যখন এক্সটার্নাল অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের, কর্পোরেট অ্যাপ্রাইজালের ভিতরে আমরা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নিয়ে কথা বলেছিলাম। সো আমি আপনাদেরকে আগে একটু জাস্ট জাস্ট ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বিজনেস এনভায়রনমেন্ট বলতে আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে?
বিজনেস এনভায়রনমেন্ট কি জিনিস কেউ বলতে পারবেন? আচ্ছা, বিজনেস এনভায়রনমেন্ট বলতে আমরা নর্মালি যেটা বুঝে থাকি সেটা হলো যে বিজনেস কোম্পানির এনভায়রনমেন্ট, কালচার, স্যার কোম্পানির কালচার, তারপরে প্রোডাক্ট মানে নেচার, রুলস, কোম্পানি কালচার, প্রোডাক্ট, রুলস। আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট কাস্টমার, দেয়ার, অলমোস্ট ইউ আর অলমোস্ট দেয়ার। মানে জি। মূলত দেখেন ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট আর এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্টকে বোঝানো হয়েছে স্যার। তা হুম, আমরা যদি ইন্টারনালকে যদি বুঝি তাহলে কোম্পানির কালচার, তারপরে স্যার কোম্পানির ম্যানেজমেন্ট, এমপ্লয়ি, ফাইন্যান্সিয়াল রিসোর্স, প্রসেস এগুলি। আর যদি স্যার আমরা যদি মানে ইন্ডাস্ট্রি, তারপরে যদি আমরা যদি এক্সটার্নাল বলার চেষ্টা, তারপরে প্রোডাক্ট আছে সাথে, সে কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে, এগুলি আছে। আর যদি এক্সটার্নাল যদি বলি স্যার, তাহলে পলিটিক্যাল এনভায়রনমেন্ট কেমন, ইকোনমিক্যাল, সোশ্যাল, যেটা প্যাস্টেল দিয়ে আপনি যেটা বলার ট্রাই করছেন, এগুলি তো স্যার। হুম। আচ্ছা, বিজনেস এনভায়রনমেন্টের দুইটা কম্পোনেন্ট আমি যদি একটু ডিটেলস আপনাদেরকে বলি। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ বেসিক্যালি উইদিন ইউর অর্গানাইজেশন। এটা আমরা এনভায়রনমেন্টকে খুব ব্রিফলি যদি বলি, টোন এট দ্য টপ, মানে ম্যানেজমেন্ট, হাউ ইউর ম্যানেজমেন্ট ওয়ান্টস টু রান দ্য বিজনেস, in terms of the policy, in terms of procedure, in terms of internal control system. So এই সব কিছু মিলিয়ে একটা বিজনেস এনভায়রনমেন্ট, হাউ ডিসিপ্লিনড ইউ আর, হাউ কমপ্লায়েন্ট ইউ আর, হাউ ফ্লেক্সিবল ইউর work environment to make decisions. So everything's defined by companies policy, procedures and frameworks, তাই না? সো এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টের দুইটা পার্ট থাকে, আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে উইদিন দ্য ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে আউটসাইড দ্য ইন্ডাস্ট্রি। তো উইদিন দ্য ইন্ডাস্ট্রি, এই এনভায়রনমেন্টটা বোঝার জন্য আমরা ইন্ডাস্ট্রি, পোর্টাসের যে 5 ফোর্সেস মডেলের কথা বলেছি, সেখানে এলে ইন্ডাস্ট্রি রেগুলেশনস, ইন্ডাস্ট্রি রুলস, ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস, ইন্ডাস্ট্রি সাপ্লায়ার্স, কাস্টমার্স, এদের যে গভর্নেন্স, ওভারঅল ইন্ডাস্ট্রি গভর্নেন্স প্রসেস যেই থাকে, আম, একটা কম্পিটিটিভ আর আনকম্পিটিটিভ। আরেকটা থাকে হচ্ছে যে ধরেন আপনার ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, যেটাকে বলি আমরা পেস্টেল অ্যানালাইসিস, যে দেশের পলিটিক্যাল সিচুয়েশন, গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল ফ্যাক্টরস, আপনার ধরেন টেকনোলজিক্যাল ইস্যুস, লিগ্যাল ইস্যুস, তারপরে আপনার ইকোলজিক্যাল ইস্যুস। সো এই সব কিছু মিলিয়ে আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেখানে আপনি বিজনেস করেন। এই বিজনেস এনভায়রনমেন্টটা যদি আপনার ধরেন হলিস্টিক পয়েন্ট অফ ভিউতে বলে, তাহলে এখানে ধরেন ইন্ডাস্ট্রির বাইরে ধরেন আপনার টোটাল সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর কিংবা কাস্টমার আর এর যে কম্পিটিটিভনেস এবং এটার যে গভর্নেন্স প্রসেস, এই হাউ দিস রেজুলেশন ওয়ার্কস টুগেদার ফর দ্য কমন ইন্টারেস্ট অ্যান্ড সিকিউর, ধরেন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এই পলিসি প্রসিডিয়ার ডিরেকশন গুলো যত পরিষ্কার থাকে, ওই বিজনেস এনভায়রনমেন্ট তত বেশি ফ্রেন্ডলি হয়। তো এই জিনিসটাকে অনেক সময় একটা বিজনেস ইকোসিস্টেমও বলে। হ্যাঁ, যে বিজনেস ইকোসিস্টেম অনেক সময় দেখবেন যে ইকোসিস্টেম বলে। ইকোসিস্টেম মানেই হচ্ছে যে ধরেন একটা সিস্টেম কিভাবে কাজ করে, যেমন হিউম্যান ইকোসিস্টেম, মানে ধরেন মানুষের ইকোসিস্টেমটা কি, ধরেন মানুষ জন্মগ্রহণ করে একটা পদ্ধতিতে, জন্মগ্রহণ করে তারপরে সে বড় হতে থাকে, বড় হয়ে আবার কোনো এক সময় সে মারা যায়। এটা হচ্ছে ধরেন হিউম্যান লাইফ সাইকেলের একটা ইকোসিস্টেম। এরকম বিজনেসেরও একটা ইকোসিস্টেম থাকে। তো বিজনেস ইকোসিস্টেমটা কি, ধরেন একটা বিজনেস ইনসেপশন থেকে শুরু করে সে তার বিভিন্ন স্টেজ পার হয়ে একটা ম্যাচিউর স্টেজে আসলো, কিংবা কোনো এক সময় গিয়ে রিজুলেশন হলো, এই পুরো প্রসেসটাই ইকোসিস্টেম। তো আমরা যেমন বলি যে ধরেন অনেক ইকোসিস্টেমের কথা বলি, বিশেষ করে প্রকৃতি নিয়ে আমরা বলি ইকোসিস্টেমের কথা,
হিউম্যান নিয়ে বলি, অ্যানিমেল নিয়ে বলি, অনেক কিছু নিয়ে আমরা বলি যে এটার ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। দ্যাট বিজনেসের এরকম একটা ইকোসিস্টেম আছে। সো আমি নাটশেল বললাম আপনাদেরকে, যদি বইয়ের ভাষায় বলি তাহলে ওরা বলে এরকম যে বিজনেস ইকোসিস্টেম ইজ দ্য নেটওয়ার্ক। অবশ্যই ইটস এ নেটওয়ার্ক অফ অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন এক্সিস্ট করে এখানে, দ্যাট এনেবলস দ্য ডেলিভারি অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। প্রত্যেকটা অর্গানাইজেশনই ডেলিভারি করে, ইদার সে কোনো প্রোডাক্ট ডেলিভারি করে আর না হয় সে কোনো সার্ভিস ডেলিভারি করে। তো এই ইকোসিস্টেমের ভিতরে কেউ সাপ্লায়ার, কেউ কাস্টমার, কেউ স্টেক হোল্ডার, কেউ প্রোডাক্ট দেয়, কেউ সার্ভিস দেয়, সব মিলি আপনার অর্গানাইজেশনটা চলে। তো এই কারণে এটাকে একটা ইকোসিস্টেম বলে। এই কারণে বলে বিজনেস ইকোসিস্টেম ইজ দ্য নেটওয়ার্ক অফ অর্গানাইজেশন। বিভিন্ন অর্গানাইজেশনের কানেকশন আছে আপনার অপারেশনের ভিতরে, and that enables delivery of products or services. তো এখান থেকে আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস ডেলিভারি করে থাকেন। এই participants of in the ecosystem such as suppliers, সাজেদুল একটু আসতে বলেন তো, ecosystem such as suppliers, distributors, customers, government agencies। এইটুক পরিষ্কার তো আপনাদের কাছে? জি স্যার। স্যার এই সাইকেলের মধ্যে যে ডিগ্রি অফ আনসার্টেনিটি একটা কথা আছে, এটা মানে কি স্যার? তো এখানে যাইনি এখন। হ্যাঁ, আমি তো ওকে এখানে যাইনি এখনো, তাই না? ওইখানে আমি এখনো যাইনি। ইকোসিস্টেমটা তো পরিষ্কার নাকি? জি স্যার। আচ্ছা, তো এই বিজনেস এনভায়রনমেন্ট আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে দ্য এনভায়রনমেন্ট অর বিজনেস ইকোসিস্টেম কন্টেইনস দোজ ফ্যাক্টরস সারাউন্ডিং দ্য অর্গানাইজেশনস। সো এই বিজনেস এনভায়রনমেন্টের ইকোসিস্টেমের ভিতরে এই ম্যাক্রো এবং মাইক্রো পুরো জিনিসটাই আছে। বিজনেস ইকোসিস্টেমের ভিতরে ম্যাক্রো এবং মাইক্রো এই পুরো জিনিসটাই আছে। তো মাইক্রো হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট, এই যে মাইক্রো যেটা বলছি, থ্রেট অফ নিউ এন্ট্রিয়েন্টস, রাইভেলরি অ্যামং এক্সিস্টিং ফার্ম, সাবস্টিটিউট প্রোডাক্ট সার্ভিসেস, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার এন্ড কাস্টমার্স। সো এটা হচ্ছে পোর্টার্সের 5 ফোর্সেস মডেল। এটা আমরা সামনে গেলে দেখতে পাবো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ফোর্স অ্যানালাইসিস করার টুল, ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করার টুল। তো ইন্ডাস্ট্রির বাইরে আর যে সমস্ত বিষয় দিয়ে আপনার এফেক্টেড হয় এটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। ম্যাক্রোর ভিতরে পেস্টেল অ্যানালাইসিস কয়েকবার আপনাদেরকে বলেছি। এই ম্যাক্রো এবং মাইক্রোর বাইরে যে সমস্ত ফ্যাক্টর দ্বারা আপনার বিজনেস ইম্প্যাক্টেড হতে পারে এইটাকে বলি আমরা ডিগ্রি অফ আনসার্টেনিটি। আমরা আসলে জানি না অন্য কি বিষয় এসে কোন সময় বিজনেসে ডিসরাপশন তৈরি করবে। হ্যাঁ, তো এই কারণে এটাকে বলে ডিগ্রি অফ আনসার্টেনিটি। মানে এই ইকোসিস্টেমের ভিতরে এই পার্টটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। হ্যাঁ, আরো অনেক কারণে বিজনেসে ধরেন ইম্প্যাক্টেড হতে পারে। ওই জায়গাটা আমরা যেহেতু রিড করতে পারি না, সেই কারণে আমরা বলি ডিগ্রি অফ আনসার্টেনিটি ওইখানে অনেক বেশি থাকে। ওই ওই ফ্যাক্টর গুলো যদি কোনো কারণে একবার এফেক্টেড হয় তাহলে ধরেন আপনার শেষ। যেমন ধরেন ডিজাস্টার, আর্থকোয়েক, এটা কি আপনি কিছু করতে পারবেন? না স্যার, এটা তো আনবান। হ্যাঁ, তো এই একদমই ডিগ্রি অফ আনসার্টেন, এটা হইলে শেষ, না হইলে ধরেন আছে। হ্যাঁ, তো এই ধরনের কিছু বিষয় থাকে ডিগ্রি অফ আনসার্টেনিটি। তো আমরা আজকে শুধু কথা বলবো এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর নিয়ে। তো যেহেতু বিজনেস ইকোসিস্টেমের কথা আছে এই কারণে বাকিগুলো নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম। এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের দুইটা অ্যানালাইসিস কম্পোনেন্ট আছে। একটাকে আমরা বলি পেস্টেল অ্যানালাইসিস, একটাকে বলি আমরা পেস্ট অ্যানালাইসিস। এই যে এই ফর্মের ভিতরে এই দুইটা অ্যানালাইসিস থাকে। একটু অ্যানোটেট নেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অ্যানোটেট, এই যে এক্সটার্নাল অ্যানালাইসিস আর ইন্টারনাল অ্যানালাইসিস, এই এক্সটার্নাল অ্যানালাইসিসের ভিতরে ওই কম্পোনেন্ট দুইটা দিয়ে অ্যানালাইসিস করতে হয়, যেটা হলো ম্যাক্রো আর এটা হলো মাইক্রো।
মাইক্রোটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস বা পেস্টেল অ্যানালাইসিস, আর ম্যাক্রো হচ্ছে পেস্টেল অ্যানালাইসিস অর পেস্ট অ্যানালাইসিস। পেস্ট আর পেস্টেলের মধ্যে পার্থক্য হচ্ছে পেস্টেলের লাস্টের যে ইএল, ইকোলজিক্যাল এন্ড লিগ্যাল, এই দুইটা কম্পোনেন্ট ছাড়া যদি কখনো অ্যানালাইসিস করতে বলে তখন এটাকে বলে পেস্ট অ্যানালাইসিস। সো কম্পোনেন্ট মোটামুটি একই। তো আমরা একটু দেখি এটা ফান্ডামেন্টালি পরীক্ষায় যেভাবে কেসটা আসে, একটা কেস সিনারিও দিয়ে বলে যে সিনারিওটাকে পেস্টেল ফর্মে অ্যানালাইসিস করার জন্য। তো ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব একটা পেস্টেল অ্যানালাইসিসের একটা কেসও সলভ করতে। তো গ্যাদারিং অ্যান্ড ডিসিমিনেটিং এনভায়রনমেন্টাল ইনফরমেশন, যেহেতু ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টের কথা বলছি, যে এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু আমরা শুরুতেই বলছি যে দুই ধরনের এনভায়রনমেন্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো একটা এনভায়রনমেন্ট রিলেটেড ইনফরমেশন অ্যানালাইসিস করতে হলে তার কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে আগে আমাদেরকে, তাই না? এবং এগুলোর সোর্স কতটা অথেন্টিক এটাও আমাদেরকে বুঝতে হবে। সো এই গ্যাদারিং অ্যান্ড ডিসিমিনেটিং এনভায়রনমেন্টাল ইনফরমেশন ইজ দ্য কি ফর মেকিং দ্য স্ট্র্যাটেজিক ডিসিশনস অ্যাকুরেটলি। নাম্বার 2, সোর্সেস অফ ইনফরমেশন। কোন কোন জায়গা থেকে আপনি ইনফরমেশন পেতে পারেন? আহ, আমরা এটা নিয়ে আলাপ করছি যে আপনি কোম্পানির ভিতরে হইলে ধরেন কোম্পানির ইন্টারনাল প্রসেস পলিসিস হইতে পারে, কোম্পানির কোনো কন্ট্রোল ফাংশনের রেকর্ড হতে পারে, কোম্পানির এমপ্লয়িজ হতে পারে, আপনার ফর্মাল কোনো ইনফরমেশন রিসোর্স হতে পারে, আপনার ইআরপি সিস্টেম হতে পারে, আহ, আপনার এক্সটার্নালের ক্ষেত্রে মিডিয়া, পাবলিক নিউজ, অনলাইন মিডিয়া, গভর্নমেন্ট রুল, গভর্নমেন্ট ইনফরমেশন, গভর্নমেন্ট রিপোর্ট, মার্কেট সার্ভে রিপোর্ট, কোনো স্ট্র্যাটেজিক রিপোর্ট, কোনো অনলাইন সার্ভে রিপোর্ট। এগুলো হতে পারে আপনার জন্য সোর্সেস অফ ইনফরমেশন। হ্যাঁ, তো ইনফরমেশন গুলো নর্মালি অনেক ইনফরমেশনই থাকে, চারদিকে প্রচুর ইনফরমেশন থাকে, কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আপনি ইনফরমেশনের সোর্সটাকে ভ্যালিডেট করে নেবেন। ভ্যালিডেট না করলে আপনার ডিসিশন রং হতে পারে, তাই না? ধরেন আপনি একটা ইনফরমেশন নিলেন, অ্যাসেস করলেন না, একটা ইনফরমেশন নিলেন, এটাকে কোনো ভ্যালিডেট করলেন না, ভ্যালিডেট যদি না করেন তাহলে আপনার বিজনেস ডিসিশন রং হবে। সো আপনি ইনফরমেশন গ্যাদার অ্যাসিমিলেট করবেন, সোর্স ইউজ করবেন, বাট মেক শিওর যে আপনি যেই সোর্স থেকে ইনফরমেশন অ্যাসিমিলেট করছেন বা গ্যাদার করছেন এটা প্রপারলি ভ্যালিডেট করতে পারতেছেন আপনি। হ্যাঁ, তো সেইখানে আপনার সোর্সের রিলায়েবিলিটি, সোর্সটা কোন জায়গার, তার ক্রেডিবিলিটি আছে কিনা, আপনার জন্য ওই ডাটা রিলেভেন্ট কিনা, আপনার বিজনেসে ওই ডাটা ফিট করে কিনা, হ্যাঁ, ওই ডাটা কতদিনের পুরাতন, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে নেবেন যেন অ্যানালাইসিস করার পর আপনার কাছে মনে হয় না যে ইউ আর ইন দ্য রং ডিরেকশন। তো এই বেসিক কয়েকটা জিনিস, এগুলো করার পরে আপনি ডিসিমিনেট করবেন। আচ্ছা, পরীক্ষায় অনেক সময় আপনার সিনারিও প্ল্যানিং এর একটা ডেফিনেশন আসে, ওইভাবে ইয়ে আসে না। সিনারিও প্ল্যানিং জিনিসটা কি জানেন? কারো আইডিয়া আছে হোয়াট ইজ সিনারিও প্ল্যানিং? কেউ বলতে পারবেন কিছু? সিনারিও প্ল্যানিং অনেকটা মানে আপনি ফিউচারকে ড্র করা, ফিউচারকে কি করা, ড্র করা। আমরা অনেক সময় ধরেন জানি না আপনাদের কারো ভিতরে ফ্ল্যাট কেনার অভিজ্ঞতা আছে, কোনো বাড়ি বানানোর অভিজ্ঞতা আছে? আমরা এটা ডিজাইন করি না যে আমার বাসাটা এরকম হবে, এখানে এটা থাকবে ওখানে ওটা থাকবে, ডিজাইন করি না আমরা? জি স্যার, বিল্ডিং করার আগে তো একটা ডিজাইন ড্র করতে তো হয়। ইটস এ ওয়ান কাইন্ড অফ সিনারিও। এরকমও আপনি যখন বিজনেসে বসে থাকেন, আপনি বিজনেসে একটা নিজের পিকচার দেখতে চান, যে তুমি আমাকে 2-3টা সিনারিও তৈরি করে দাও যে আমি এরকম পারফরমেন্স করলে
পারফরমেন্স করলে কোম্পানি এখানে যাবে, এরকম পারফরমেন্স করলে এরকম হবে, এরকম পারফরমেন্স করলে এরকম হবে, এরকম মাল্টিপল সিনারিও থাকে না, সেন্সিটিভিটি ওয়ান কাইন্ড অফ, যে ধরেন ভবিষ্যতে কোম্পানিটা কিরকম হবে, এই ধরনের যখন কোনো পিকচার ডেভেলপ করা হয় তখন আমরা এটাকে বলি সিনারিও প্ল্যানিং। হ্যাঁ, তো আপনাদের বইয়ের ভাষায় বলে সিনারিও প্ল্যানিং কনসার্নস দ্য ডেভেলপমেন্ট অফ পিকচার্স অফ পটেনশিয়াল ফিউচার ফর দ্য পারপাস অফ ম্যানেজারিয়াল লার্নিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক রেসপন্সেস। ঠিক আছে, যে আপনি কোন পরিস্থিতি হলে কি ধরনের ইনিশিয়েটিভস নেবেন এটা আপনাকে হেল্প করে, সে কারণে বলে সিনারিও প্ল্যানিং কনসার্নস দ্য ডেভেলপমেন্ট অফ পিকচার অফ পটেনশিয়াল ফিউচার ফর দ্য পারপাস অফ ম্যানেজারিয়াল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক রেসপন্স, যে আপনি যেন এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আপনি যেন আগের থেকেই তার রেসপন্সটা কি রকম হবে, তার ম্যানেজিং স্টাইলটা কি হবে, এটা জন্য আপনি আগের থেকেই কিছুটা ফোরসি করতে পারেন। হ্যাঁ, তো এরকম একটা ডেফিনেশন আসে। সিনারিও প্ল্যানিং এর অনেক ইউজফুল মেকানিজম আছে, এটা আপনাকে ওয়েল প্ল্যান্ড হতে সাহায্য করে এবং এটা আগে থেকেই আপনি ওয়েল প্রিপেয়ার থাকেন, আপনার ডিসরাপশনের রিস্ক অনেক কমে যায়। বাট এটার একুরেসি লেভেল কত পারফেক্ট হবে ডিপেন্ডস যে আপনি ডাটা সোর্স এবং কতটা ফিউচার ডিরেকশন ড্র করতে পেরেছেন বা পেরেছেন বাকি সারাউন্ডিং কনসিডার করে। সো এটা অনেকভাবে আপনাকে হেল্প করতে পারে, যদি একটা ফিউচার থাকলে, সামনে একটা ড্র থাকলে, এটা একটা টার্গেট থাকে এবং সে টার্গেটকে অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি মেক করতে খুব সুবিধা হয়। সিনারিও প্ল্যানিং এর ইউজফুলনেস এগুলাই। সো আমি আপনাদের যেটা বলছিলাম যে পেস্টেল অ্যানালাইসিস এর ফার্স্ট পি ফর পলিটিক্যাল, সেকেন্ড ই ফর ইকোনমিক, এস ফর সোশ্যাল অর কালচারাল, টি ফর টেকনোলজিক্যাল, সেকেন্ড ই ফর ইকোলজিক্যাল অর এনভায়রনমেন্টাল এবং এল ফর লিগেল। এই পাঁচটা কম্পোনেন্টের মাধ্যমে আমাদেরকে অ্যানালাইসিসটা করতে হয়। সো এই কম্পোনেন্ট গুলো আপনার কি কি জিনিস নিয়ে আপনার ডিল করতে হবে, পলিটিক্যাল ফ্যাক্টরে আপনি কি জিনিস কনসিডারেশনে আনবেন। পলিটিক্যাল ফ্যাক্টরের ভিতরে কি কি জিনিস কনসিডার, পলিটিক্স মানে তো বুঝেন। তো পলিটিক্স একটা বিজনেসের ক্ষেত্রে পলিটিক্যাল সিচুয়েশন কেন মাথায় রাখতে হয় বলেন তো? স্যার পলিটিক্যাল কোন একটা ডিসিশন, সাপোজ আমার যদি ট্যাক্সের ডিসিশন যদি পলিটিক্যাল ভাবে যদি আসে, তাহলে এই যে স্যার ট্যাক্স কমবে বা বাড়বে, এটা তো বিজনেসের উপর ইম্প্যাক্ট পড়বে স্যার। এটার সাথে পলিটিক্স এর সম্পর্কটা কি? স্যার এই ডিসিশনটা তো স্যার পলিটিক্যালি হয়। একটা গভর্নমেন্টের স্যার যদি ট্যাক্স, যেমন কোনো গভর্নমেন্ট এসে সে প্রণোদনা দিতে পারে যে এই ট্যাক্সের এই জায়গায় আমাদের ইন্ডাস্ট্রির এই জায়গাটা মানে 10 বছর 15 বছর ইয়ে থাকবে, আচ্ছা, মানে ট্যাক্স ফ্রি থাকবে। সেই ক্ষেত্রে স্যার এটা ইম্প্যাক্ট করে না কারো রাইট। ইনভেস্টরদের জন্য, কারোর জন্য। তো ইনভেস্টরদের জন্য এটা অনেক সময় সুবিধাও হয়, অনেক সময় কোনো প্রোডাক্টের যখন ট্যাক্স বাড়ায় দেয়, যেমন কার্বন ট্যাক্স বাড়ায় দিয়েছিল 5%, এটা নিয়ে অনেকে প্রতিবাদ করছিল, সেটাও তো স্যার একটা ইম্প্যাক্ট হয়। হুম, ট্রু। আর কারো কোনো সে আছে নাকি? এই রেবুকা স্যার আর ক্লাসে কি কোনো স্টুডেন্ট নাই নাকি? স্যার, হরতাল অবরোধ এগুলো তো পলিটিক্যাল ফ্যাক্টর স্যার। হরতাল অবরোধ পলিটিক্যাল ফ্যাক্টর, কিন্তু এটা কনসিডারেশনে কেন আনবো? পলিটিক্যাল ফ্যাক্টরটা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদের বিজনেস এনভায়রনমেন্টটাকে যেই যেই জিনিসগুলো ইফেক্ট করবে ওগুলাই তো এখানে আসবে, মানে আমরা বিষয় হিসাবে আনবো। হ্যাঁ, সেটা তো একদমই ট্রু। যে যে পলিটিক্যাল রিস্ক গুলো আমার বিজনেসের সাথে রিলেটেড থাকবে ওগুলাকে আমরা এখানে কনসিডার করবো অ্যাজ এ পলিটিক্যাল ফ্যাক্টর হিসাবে। রাইট, সেটা ঠিক আছে। মানে আমি সাথে একটু আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে পলিটিক্যাল ফ্যাক্টর একটা ইম্পর্ট্যান্ট, যে ধরেন দেশের পলিটিক্যাল সিচুয়েশন কি রকম, এটা হলো নাম্বার ওয়ান কনসিডারেবল ইস্যু।
যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানের ভিতরে স্ট্যাবিলিটি ইম্পর্টেন্ট, তাই না? যেটা বলেন যে হরতাল অবরোধ স্ট্রাইক লেগেই থাকে, তো ওই দেশে কেউ ইনভেস্টমেন্ট করবে? না স্যার, আনস্টেবল হলে আচ্ছা, ইনভেস্টর আসতে নাম্বার পারবে না। নাম্বার 2 হচ্ছে যে ধরেন এক এক পলিটিক্যাল পার্টির এক এক ধরনের অ্যালায়েন্স থাকে, তাই না? যেমন ধরেন এখন একদম বাস্তবসম্মত উদাহরণ ধরেন ইউএসএ তে ধরেন এখন রিপাবলিক ক্ষমতায় আসছে ট্রাম্প। তো পলিটিক্যাল সিচুয়েশন পুরাটাই চেঞ্জ এখন দেখেন গ্লোবালি। চায়নার সাথে, এটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স, চায়নার সাথে ইউএস এর, কানাডার সাথে ইউএস এর, মেক্সিকোর সাথে ইউএস এর, ইন্ডিয়ার সাথে ইউএস এর, বাংলাদেশের সাথে ইউএস এর, রাশিয়ার সাথে ইউএস এর, ইউক্রেনের সাথে ইউএস এর। তো দেখেন পুরো হিসাব নিকাশ কিন্তু এখন পাল্টে যাচ্ছে, তাই না? তো এখন যারা বিজনেস করে তাদের যেই দেশে বিজনেস করে সেই দেশের সাথে অন্য দেশের পলিটিক্যাল রিলেশনশিপ কিরকম হবে এটার উপরে ডিপেন্ড করে যে আপনি বিজনেস কতটা ফ্লারিশ করবে নাকি বিজনেস আসলে স্কুইজড হয়ে আসবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ধরেন থাকে, আবার অনেক পলিটিক্যাল পার্টির নির্বাচনী এজেন্ডা থাকে, যে তারা আগের থেকেই ম্যানিফেস্ট ঘোষণা করে যে এ আসলে এ করবে, ও আসলে এটা করবে। তো আপনি যদি দেখেন যে আপনার কোনো বিজনেস পলিসির সাথে কোনো একটা স্পেসিফিক পার্ট কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে আপনাকে তখন থেকেই ফ্ল্যাগ রেজ করতে হবে, তাই না? তারপরে আপনার ধরেন অনেক গভর্নমেন্ট যারা ফর্ম করে পলিটিক্যাল ডাইমেনশনে অনেক ইন্ডাস্ট্রিকে প্রমোট করে, এটা ওই পলিটিক্যাল পার্টির একটা নিজস্ব স্বকীয়তা থাকে পলিটিক্সের। তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি আসলে এই আম, সময়ে আপনি এই পলিটিক্যাল পার্টি বা এই গভর্নমেন্টের আন্ডারে আপনি যে বিজনেস ডেভেলপ করতে চাচ্ছেন, এই বিজনেস আসলে তাদের প্রমোট করার টেন্ডেন্সি কতটুকু, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনার ধরেন বিজনেস প্ল্যান আপনাকে ডিজাইন করতে হবে। তারপরে যদি আমরা বলি ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে কারো ধারণা আছে ইকোনমিক ফ্যাক্টরে কি কি আছে? স্যার, ইনফ্লেশন হতে পারে, ইনফ্লেশন, দাম হতে পারে যে আমার ইন্টারেস্ট রেট, টাইম ভ্যালু অফ মানি, কারেন্সি ফ্ল্যাকচুয়েশন, তারপরে জিডিপি, আর এনপি। কি হতে পারে? হ্যাঁ, জিডিপি, গ্রস জি ডোমেস্টিক প্রোডাক্ট। জি স্যার। তো ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার, এগুলো পার্টে আসে। তো ইকোনমিক ফ্যাক্টরের ভিতরে মেজরলি আপনার ধরেন আম, যে সমস্ত আম, বিষয় থাকে যেগুলো ধরেন ইকোনমিক স্ট্রাকচার, একটা দেশের ইকোনমিক স্ট্রাকচার থাকে যেটা স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর জন্য আপনার ধরেন খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেমন ধরেন পোর্ট, প্রোডাকশনটা কি এখানে আসবে? কি প্রোডাকশন, এই যে গ্রস জিডিপি নিয়ে আসলেন, জিডিপি। জি স্যার। হ্যাঁ, সো আপনি লিটারেলি ধরেন যে সমস্ত আহ, বিষয়কে আপনি ধরেন প্রোডাক্টের ডিমান্ড, প্রোডাক্টের সাপ্লাই, কান্ট্রি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্যাবিলিটি, অ্যাক্সেস টু ফাইন্যান্স, ঠিক আছে? যেমন ধরেন ইকোনমিক ফ্যাক্টরের ভিতরে অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে ধরেন সে ক্যাপিটাল মার্কেট, আপনার কত বড় ক্যাপিটাল মার্কেট থেকে টাকা উঠানোর স্কোপ কতটা ইজি না। হ্যাঁ, তারপরে মানি মার্কেটের অবস্থা কি, ইন্টারেস্ট রেটের অবস্থা কি, ইনফ্লেশনের অবস্থা কি, তারপরে আপনার ধরেন ফরেন কারেন্সি ভোলাটিলিটি, আপনার টাকা অ্যাপ্রিসিয়েশন ও ডেপ্রিসিয়েশনের রেশিও কিরকম, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রেখে জিডিপি ক্যালকুলেট করবেন, ঠিক আছে? তো এগুলো ক্যালকুলেট করবেন, দেখে দেখবেন আপনি সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনার বিজনেসের মডেলের সাথে ইকোনমিক ফ্যাক্টরটা ফিট করে কিনা। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি সেখানে আসে হলো সোশ্যাল কিংবা কালচারাল ফ্যাক্টর। সোশ্যাল কালচারাল ফ্যাক্টরের ভিতরে কি কি জিনিস থাকে, এটা একটা ক্রিটিক্যাল
সেগমেন্ট অনেকেরই বুঝতে একটু কষ্ট হয়। সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল আর কালচারাল ফ্যাক্টর হচ্ছে ধরেন এজ, টেস্ট অফ পিপল, ঠিক আছে, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কিরকম, তারপরে আপনার ধরেন ডিস্ট্যান্ট লোকেশন কিরকম, ঠিক আছে, তারপরে ফ্যাশন চয়েস কিরকম মানুষের, তারপরে এজ ডিস্ট্রিবিউশন অফ পিপল কিরকম, ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা, হ্যাঁ, তারপরে আপনার রেসিজম আছে কিনা, অ্যাটিটিউডাল প্রবলেম আছে কিনা। সো এই সমস্ত বিষয়গুলো আপনার ধরেন সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টরের ভিতরে আপনি দেখতে পারেন। সাইজ অফ পপুলেশন এবং পপুলেশন গ্রোথ, যেমন আমাদের দেশে দেখবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব প্রমোট করতেছে, কেন বলেন তো? বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন প্রমোট করলো আমাদের দেশে? চিপ লেবার লো কস্ট। কস্ট, লেবার লো কস্ট, আর হলো এখানে আমাদের যে যদি জনসংখ্যার দুই ভাগ করি দেখা গেছে স্যার আমাদের ওমেন পিপলের সংখ্যাটা অনেক বেশি। তাই পুয়ার নাকি? এটা তো আমার জানা ছিল না। আমি শুনতে পাই না। স্যার শতকরা 85% বা থেকে 90% বা 100%ও কোনো কোনো জায়গায় সব মহিলা স্যার গার্মেন্টসে, আমি যেটা সেটা লোয়ার বলছি না, কস্টে মানে পাওয়া যায় আমরা সেটা তো গার্মেন্টস এর কথা বলতেছি না, আমরা বলতেছি ওভারঅল সাইজ অফ পপুলেশন। তো আমাদের দেশে লেবার কস্ট কেন চিপ, এটা জিজ্ঞেস করতেছিলাম। ও স্যার লেবার কস্ট আনএমপ্লয়মেন্ট এই কারণে আমাদের ইয়াং আনএমপ্লয়মেন্ট পিপল অনেক বেশি এবং আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক বেশি। সেই পরিমাণ আমাদের কর্মসংস্থানের দরকার, সেই পরিমাণে থেকে আমাদের মানে যারা কাজ করতে চায় ওই মানুষগুলো বেশি, তো দেখা গেছে যে চাহিদার চেয়ে যোগান কম হওয়ার কারণে আপনার রেট মানে লোক রাইট, 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 মানে ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক বেশি। মানে রিসোর্সের যে ডিমান্ড তার থেকে সাপ্লাই আমার অনেক বেশি। আমার দেশের আপনার সাইজ অফ ল্যান্ড এর তুলনায় পপুলেশন ডেনসিটি অনেক বেশি, যার কারণে ধরেন একটা কাজ করার জন্য যেখানে একজন লোক থাকলেই হতো, সেই কাজটা করার জন্য এখন 5 জন লোক হয়েছে। এই কারণে আমাদের দেশে এখন হিউম্যান লেবার সস্তা হয়ে গেছে। যে একটা কাজ ধরেন ভ্যালু 20 টাকা থাকলেও আমি 5 টাকায় করতেও রাজি আছি। তো একটা লোক 10 টাকায় করবে, একটা লোক 15 টাকায় করতে হবে, তাহলে যে একই কাজ যদি 5 টাকায় কেউ করতে পারে, সে আমাকে 5 টাকায় না করিয়ে সে 15 টাকায় কেন করাবে, তাই না? তো যেহেতু আমাদের দেশে লেবার খুব চিপ, সেই কারণে ধরেন আমাদের দেশে এই ধরনের আপনার ধরেন ফরেনাররা আসতেছে, ইন্ডাস্ট্রি করতেছে এবং চিপ লেবারে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আসলে স্যার আপনার এটা ধরেন স্যার যদি বলি স্যার চিপ লেবার বা এটার স্যার মেইন মানে যদি কোড করি কি পয়েন্ট দুইটা কি হইতে পারে স্যার, যেমন মানে চিপ হওয়ার মেইন রিজনের। মানে কি লেবার চিপ হওয়ার মেইন রিজন? জি স্যার, জি স্যার এটা অ্যাভেলেবেল রিসোর্স একটা ভেরি বেসিক রিজন, এবং পিপল আর আন্ডার দ্য পভার্টি লাইন। আনএমপ্লয়মেন্ট এই দুইটাই তো মেইন নাকি আমরা রাইট, মানে আনএমপ্লয়মেন্ট মানে কি আপনি ধরেন পিপল লিভিং স্ট্যান্ডার্ড আন্ডার দ্য পভার্টি লাইন, জি এক স্যার। নাম্বার। আর একটা হচ্ছে ধরেন অ্যাভেলেবিলিটি, আপনি চাইলেই পাচ্ছেন, সো বার্গেনিং অপশন আপনার তৈরি হচ্ছে। দিস আর দ্য টু মেজর রিজনস আমার ডিকশনারি অনুযায়ী আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে টেকনোলজি তো আপনারা সবাই খুবই এক্সপার্ট, বাট আমি যদি বলি যে টেকনোলজি অবসুলেন্সেস এর বিষয়টা কি আপনারা কেউ বলতে পারবেন, এটা জিনিসটা কি আসলে? র্যাপিড চেঞ্জ হয়ে যায় টেকনোলজি, যেটা হলো মানে আজকে যে টেকনোলজিটা স্যার মানে চলতে আছে বা আমাদের একটা ইন্ডাস্ট্রিতে আমি সেট করলাম, হয়তো দেখা যাচ্ছে খুব দ্রুত এটা পরিবর্তন হচ্ছে, নতুন আরেকটা টেকনোলজি চলে আসতেছে। দেখা গেছে এটার আমি ফিডব্যাক পেতে না পেতে, রিটার্ন পেতে না পেতে আমার ওই ফ্যাশনটা বা ওই কি বলবো ওই টেস্টটা শেষ হয়ে নতুন একটা টেকনোলজি আমাকে আবার সেট করতে হচ্ছে। দ্রুত এটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বলেন?
টেকনোলজি চেঞ্জেস হচ্ছে তাই খুব দ্রুত গতিতে, র্যাপিডলি চেঞ্জিং। র্যাপিডলি চেঞ্জিং। আর কেউ কিছু বলবেন? না, আপু আছে তো, উনি সবারটা বলে দিচ্ছে। আর কারো কোনো ভিউ আছে কিনা বলেন? টেকনোলজি অবসোলেন্সেস মানে কি বলেন তো, কেউ বলতে পারবেন? না না, বলতে পারবো না। টেকনোলজি অবসোলেন্সেস মানে হচ্ছে আপনার টেকনোলজি অবসুলেট হয়ে যাওয়া। অবসুলেট মানে এই না, ধরেন একটা ল্যাপটপ বা একটা মোবাইল আমরা অনেক সময় নিজেরা সেকেন্ড মার্কেটে বিক্রি করে দিই, তাই না? সেকেন্ড মার্কেটে বিক্রি করে দিই কেন? কারণ আপডেট ভার্সন কিনতে চাচ্ছি, তো যে পুরনটা আইফোন কে মতো পুরনটা কে ইউজ করে? ওইটা ইউজ করে, অন্য কেউ ইউজ করে, যাদের ওটা হ্যাঁ, ডিমান্ডেড কাস্টমার আছে, ওই রিলেটেড প্রোডাক্ট দরকার। হ্যাঁ। তো সাপোজ যদি ইউএস এর যদি যেটা অবসলিউট হয়ে গেলে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেয়, বাংলাদেশে ওটা ইউজ হইতে পারে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে। বিষয়টা এরকম না, বাংলাদেশেও ফার্স্ট না, মুভির আমি জাস্ট প্রোডাক্ট ইউজ করে আর ফার্স্ট কি ওয়ার্ল্ড কান্ট্রি বাংলার। যেগুলি মানে চেঞ্জ হয়ে যায় সেগুলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলি ইউজ করে। না, আমি ওই যে আগে কথা বলতেছিলে, কি জানি নাম তোমার? জাকিয়া। জাকিয়া। আমি তোমার স্টেটমেন্টের লেগ ধরেই বলছি যে একজন ইউজ করতো, এটার অন্য আরেকজন ইউজার আছে, তাই না? তার মানে এটা হচ্ছে নিড অফ দ্য কাস্টমার, তাই না? তো টেকনোলজিটা হচ্ছে অবসোলেন্স তখনই হয় যে আমি যখন কোনো একটা টেকনোলজি ইউজ করছি, এই টেকনোলজিটা ইউজ করার পরে আমার কিছু এডিশনাল নিড তৈরি হয়েছে। আমার কি তৈরি হয়েছে? কিছু এডিশনাল নিড তৈরি হয়েছে, যে আমার আরেকটু আপগ্রেডেড ভার্সনের সাপোর্ট দরকার খুব দ্রুত কাজ করার জন্য। তো এটা একটা টেকনোলজি ইউজ করার পরে মানুষের রিয়েলাইজেশন আসে, তাই না? ইউজ না করা পর্যন্ত তো রিয়েলাইজেশন আসে না। আচ্ছা। তো টেকনোলজি অবসোলেন্সেস ঠিক তখনই হয় যখন বেসিক্যালি আপনার ধরেন আম, আপনার এক্সপেকটেশন অনুযায়ী একটা প্রোডাক্ট ডিজাইন করতে আপনি পারছেন না আপনার এক্সিস্টিং টেকনোলজি দিয়ে, যেখানে মার্কেটে ধরেন অনেক আপগ্রেডেড ভার্সন চলে আসছে। আপনার কাছে যে টেকনোলজিটা আসছে সেই টেকনোলজি দিয়ে প্রোডাক্ট শেপ চেঞ্জ করতে পারছেন না, যেখানে মার্কেটে আপগ্রেডেড প্রোডাক্ট চলে আসছে। আপনার টেকনোলজিটা দিয়ে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বেড়ে যাচ্ছে, যেটা আপগ্রেডেড টেকনোলজি দিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কম হচ্ছে। আপনি পারছেন না হিউম্যান ডিপেন্ডেন্সি কমাতে, যেখানে অন্যান্য টেকনোলজিতে অনেক হিউম্যান ডিপেন্ডেন্সি আছে। আপনি পারছেন না র মেটেরিয়ালের এফিসিয়েন্সি আনতে। সো আপনার তখন পরিস্থিতিটা কি হয়, যে আপনি মার্কেটে আউট পারফর্মিং করেন। আউট পারফর্মিং করলে আপনি কম্পিটিশন থেকে আপনার বেরিয়ে চলে আসতে হয়, তাই না? মার্কেট কম্পিটিটর আপনাকে আউট স্মার্ট করে দিচ্ছে, তাই তো? তো এইটার থেকে বাঁচার জন্য তখন আমরা কি করি? টেকনোলজি আপগ্রেড করি। তো আপগ্রেড করলে আমার পুরনো টেকনোলজিটা তখন অবসুলেট হয়ে যায়। তো এখন আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন করছেন, আপনি যখন টেকনোলজি আপগ্রেডেশনের কথা বলছেন, তার মানে আপনি কোনো একটা সিনারিও চেজিং এ আছেন, কোনো একটা জায়গায় যেতে চাচ্ছেন। কিন্তু কেউ হয়তো ধরেন আপনার মতো এত বড় পরিকল্পনা নাই, তার ছোট পরিকল্পনায় সে ব্যবসা করে, তখন তার কাছে আপনার মেশিনের যে আউটপুট ওইটাই তার কাছে এনাফ মনে হয়। আবার ওই লোকটাই ধরেন আবার হয়তো বিজনেস করতে করতে যখন দেখবে যে তার আরো আপগ্রেডে সে উঠতে চাচ্ছে, তখন তার কাছে টেকনোলজিটা অবসুলেট হয়ে যাবে। তো সেই কারণে বিজনেসে আপনি যখন কোনো বিজনেস স্ট্র্যাটেজি মেক করবেন, আপনাকে টেকনোলজি অ্যাসেসমেন্ট করতেই হবে, যে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিতে টেকনোলজি কত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়, টেকনোলজিতে ইনভেস্টমেন্ট কত লাগবে, টেকনোলজির অবসোলেন্সের রিস্ক কতটুকু, হ্যাঁ, এবং ধরেন এটা হিউম্যান ডিপেন্ডেন্সি নাকি সেলফ ড্রিভেন। তো এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে আপনাকে তখন আহ, এই
বিজনেস প্ল্যানটা মেক করতে হবে। স্যার যে সরি জি বলেন। এখানে কি এই বিষয়টা আসতেছে না, আমি যে টেকনোলজি ইউজ করব, যে এখানে এটার জন্য স্কিলড পারসন প্রয়োজন, যে যেটা এটাকে ডিরেক্ট করবে। টেকনিক্যাল নো হাউ বিষয়টা তো আপনি যখন টেকনোলজি অ্যাডপ্ট করেন, টেকনোলজি অ্যাডপ্টের সাথেই চলে আসে। মানে টেকনিক্যাল নো হাউ ইজ পার্ট অফ, ধরেন টেকনোলজি, ধরেন আপনি একটা টেকনোলজি নিয়ে আসবেন, ইদার আপনার রিসোর্সকে ট্রেনিং এ পাঠাতে হবে, তাকে আগে ইকুইপ করতে হবে, তারপরে না আপনার টেকনোলজি অ্যাডপ্ট করবেন। সো ওইটা যখন আপনি টেকনোলজি ফিজিবিলিটি স্টাডি করবেন, তখনই আপনার করতে হবে যে আপনার কি হোম মার্কেট এক্সপার্টাইজ আছে না আপনার এক্সপার্টাইজ হায়ার করতে হবে। যেমন ধরেন আইটি সেক্টরে যারা বিজনেস করে তাদের ধরেন প্রচুর ফরেন এক্সপার্টের উপরে ডিপেন্ড থাকতে হয়। টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি গুলো যারা চালায়, যেমন ধরেন হুয়াইহু বলেন, বাংলাদেশে রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, যাদেরকেই বলেন, টেকনোলজি ড্রিভেন অর্গানাইজেশন যেগুলো, এগুলোতে আপনার কারণ ফরেন এক্সপার্ট লাগে, কারণ আমাদের লোকাল এক্সপার্টাইজ এখনো ওইভাবে গ্রো করে নেই। তো সেক্ষেত্রে আপনি তখন টেকনিক্যাল নো হাউ এর জন্য বাইরের থেকে লোক নিয়ে আসবেন, ওটা আপনার জন্য তো কোনো ব্যারিয়ার না। এই জিনিসটা কেমন হয় যে ফার্স্ট আমাকে টেকনিক্যাল নো হাউ কে অ্যাকোয়ার করতে হবে, দেন আমি অবশ্যই, টেকনোলজির যে ইউজ করব সেই ফ্যাক্টর ফিজিবিলিটি অ্যানালাইসিস করব। জিনিসটা রাইট। মানে টেকনিক্যাল নো হাউ না, আপনি যখন ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট করবেন, ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট তো আর আপনার টেকনিক্যাল নো হাউ নিয়ে করবেন না। ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট আপনি করবেন হচ্ছে যে প্রজেক্টটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করবে কিনা, এটা রেট অফ রিটার্ন কিরকম forecast হবে, করব। এটার প্রোডাক্ট ডিজাইন কিরকম হবে। এখন আপনি যখন দেখলেন যে ফাইন্যান্সিয়ালি আপনার জন্য ভায়াবল, তখন আপনি দেখলেন যে এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে আমার কাছে এখন এক্সিস্টিং রিসোর্স আছে, রিসোর্স নাই। তো ওই ফিজিবিলিটির ভিতরেই আপনার তখন চলে আসবে যে টেকনিক্যাল নো হাউ পার্সপেক্টিভে আমার $5 বিলিয়ন ইনভেস্ট করতে হবে, বাইরের থেকে এরকম 10-15 জন এক্সপার্ট। তো ওইটা যদি আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে যায়, তখন দেখবেন আপনার জন্য প্রজেক্টই ভায়াবল হবে না। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। হুম। তো এই অ্যাসেসমেন্ট গুলো আপনাদের করে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে যদি আমি বলি ইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে কারো কোনো ধারণা আছে আপনাদের? ইকোলজিক্যাল ফ্যাক্টর মানে কি? ইকোলজিক্যাল ফ্যাক্টর এনভায়রনমেন্ট বলতে আমি যদি আপনাদেরকে একদমই সংক্ষেপে বলি, এটা হলো ন্যাচারাল মাইনিং এন্ড ক্লাইমেট চেঞ্জ। ন্যাচারাল মাইনিং এন্ড ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ। ইকোলজিক্যাল মানে আপনার ধরেন আপনার কি কি খনিজ পদার্থ আছে দেশে, তেল, গ্যাস, অন্যান্য মেটাল, সিলভার, এই টাইপের কি কি জিনিস আছে। হ্যাঁ, মানে ধরেন ধরেন কোন একটা দেশে, আপনি যদি এখন ধরেন বাংলাদেশে একটা আহ, ধরেন ডিজেল চালিত ফ্যাক্টরি করতে চান, তো ধরেন ডিজেলের দাম তো এই দেশে অনেক বেশি, সো এটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ। আবার এই একই ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন আপনি এখন সৌদিতে করবেন, ও তেলের দাম আর পানির দাম এর সমান, তাই না ওই দেশে? তো তখন আপনাকে আসলে এই ইকোলজিক্যাল কি কি অ্যাডভান্টেজ আছে আপনার, এইটা আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনি মানে যেই সেগমেন্টে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন সেইখানে যদি। হ্যাঁ বলেন। আমরা কি এখানে সাস্টেনাবিলিটিটা নিয়ে আসবো না, যে আমার সাস্টেনাবিলিটি কতটা আমার বিজনেসটা ইফেক্ট করবে, গ্রো করবে? সাস্টেনেবিলিটি তো শুধু আপনার ইকোলজিক্যালের উপরে আসে না, সাস্টেনেবিলিটি অনেক কিছুর মাধ্যমে হয়, এবং অবশ্যই যে ইকোলজিক্যাল অ্যাডভান্টেজ যতটুকু আছে সেটা কতটা সাস্টেনেবল। সাস্টেনেবল মানে এটা কি? সাস্টেনেবিলিটি মানে হচ্ছে যে আম, আপনি যেন আনইন্টারাপ্টেড বিজনেস কন্টিনিউটি ম্যানেজ করতে পারেন, তাই না? সেই সাপোর্টটাই তো এনেবল করা, তাই না? দেখুন ধরেন গ্যাস, সাপ্লাই যদি সাস্টেনেবল না হয় তাহলে তো আপনার ফ্যাক্টরি ঘন্টায় ঘন্টায় বন্ধ করতে হবে, তাই না? ইলেকট্রিসিটি সাপ্লাই যদি সাস্টেনেবল না হয়, মানে কি ওভার দ্য টাইম, ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য মান্থ, ওভার দ্য ইয়ার, ওভার দ্য আপনার ধরেন টেনর আপনি সাপ্লাই পেয়ে যাচ্ছেন।
এটাই তো আমাদের জন্য সাস্টেনেবিলিটি, তাই না? নাকি অন্য জি কিছু? না আসলে তো এইটা অবশ্যই লাগবে, এটা শুধু এইখানে না, সব জায়গায় লাগবে। আপনি যেইখানে যাবেন সেইখানেই সাস্টেনেবিলিটি রিকোয়ার্ড। হ্যাঁ, ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি অবশ্যই আছে, বাট এই সাস্টেনেবিলিটি কিভাবে আসে? তো এই জিনিসগুলো আপনাদেরকে হয়তো কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পলিউশন। হ্যাঁ, যে ওই গ্লোবাল ওয়ার্মিং এর যে ফোরকাস্ট আছে, টু কজ পোলারাইজ ক্যাপস টু মেল্ট, ওগুলো তো বলেই সব জায়গায় যে আপনি যে ইন্ডাস্ট্রি করতেছেন সেই ইন্ডাস্ট্রি আসলে এনভায়রনমেন্টকে কতটা পলিউট করবে, এবং এই গ্লোবাল ওয়ার্মিং গাইডলাইনের সাথে আপনার ইন্ডাস্ট্রি কতটা অ্যালাইন্ড। কারণ এখন কিন্তু আপনার ধরেন আম, আপনার যদি গ্লোবাল ওয়ার্মিং ইস্যু থাকে, আপনি কিন্তু গ্রিন ফাইন্যান্সিং পাবেন না, আপনার ইন্টারেস্ট কস্ট অনেক হাই হবে, তারপরে অনেক ফরেন বায়ার আপনার এখানে প্রোডাক্ট কিনতে আসবে না। এগুলি দেখেন নাই যে বাংলাদেশে গার্মেন্টস আনরেস্ট হয়, মিনিমাম ওয়েজেস দেয় না, এই কারণে কিন্তু ফরেন বায়াররা অর্ডার ক্যান্সেল করে। তো এটাও কিন্তু ধরেন মানে ডুইং বিজনেসের জন্য একটা সাস্টেনেবিলিটি থ্রেট। সো অনেকগুলো অনেক জায়গায় দিয়ে আসতে পারে। এখন আপনি এমন একটা ফ্যাক্টরি করলেন যে ফ্যাক্টরির ডিসপোজাল দিয়ে আপনার ধরেন পুরো এনভায়রনমেন্ট পলিউশন হয়। এনভায়রনমেন্ট পলিউশন হলে আপনার কাছে কোনো ফরেন বায়ার অর্ডার দিবে না, কোনো ফরেন বায়ার কোনো প্রোডাক্ট কিনবে না, কোনো কিছু করবে না। হ্যাঁ, এটুক বুঝছেন তো? জি স্যার তারপরে যেমন ধরেন আপনার এনার্জি গ্যাপ, মানে আপনি যেই পাওয়ার সাপ্লাই নিয়ে আপনি ধরেন কাজ করবেন, যে পাওয়ার দিয়ে আপনার ফ্যাক্টরি চলবে বা মেশিন চলবে, এনার্জি গ্যাপ আছে কিনা, তাহলে আপনার সেটা নিয়ে আপনাকে আগে থেকেই কাজ করতে হবে। হ্যাঁ, যে আপনি কোন এনার্জি পাওয়ারের উপরে ডিপেন্ড করে ফ্যাক্টরি করেছেন। তারপরে হলো ওয়েস্ট রিসাইক্লিং। হ্যাঁ, ওয়েস্ট রিসাইক্লিং আপনার ধরেন ফ্যাক্টরিতে আপনাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে সেগুলিকে আপনি কিভাবে রিসাইকেল করতেছেন, এগুলা কি নদীতে ফেলে দিচ্ছেন না সাগরে ফেলে দিচ্ছেন, না এগুলা প্রসেস করতেছেন, এগুলো দেখবে। হ্যাঁ, তারপরে বায়োডাইভার্সিটি দেখবে। হ্যাঁ, যে biodiversity issues as growing of cash crops and destruction of forest for um, grazing or building land and destroyed pieces of land, insects and animals। মানে আপনি বায়োডাইভার্সিটি মানে আপনি আসলে শিল্প করার জন্য বন উজাড় করে দিচ্ছেন কিনা, কৃষি জমি নষ্ট করে ফেলছেন কিনা, কোনো পশু পাখি এনিমেলের ক্ষতি হচ্ছে এরকম কিছু করছেন কিনা। সো এই পার্ট গুলো বেসিক্যালি ইজ এ পার্ট অফ ইকোলজিক্যাল কম্পোনেন্ট আর কি। এটুক তো পরিষ্কার নাকি? জি স্যার ক্যাশ ক্রপ বলতে কি বোঝানো হয়েছে স্যার? শস্য শস্য বায়োডাইভার্সিটি শস্য ক্রপস মানে তো শস্য, ক্যাশ ক্রপস বলতে কি বোঝানো হয়েছে টোটালটা? রবি শস্য বলে এগুলাকে, মানে আচ্ছা আপনি আচ্ছা। ধরেন একদমই মানে ক্রপস ইয়ে করে আপনি এটা বিক্রি করে আপনি লিকুইডেট করতে পারেন খুব দ্রুত, ক্যাশ ক্রপস। আচ্ছা, এর বাইরে আপনার ধরেন লিগ্যাল ফ্যাক্টরটা আপনারা বুঝেন, গভর্নমেন্টের রুলস রেগুলেশন, আইনি জটিলতা, একটা কোম্পানি পরিচালনার জন্য যে সমস্ত গভর্নিং বডি আছে এগুলো কতটা ইন্টিগ্রেটেড সিনক্রোনাইজড, এগুলো খুঁজে বের করা, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিনা। কারণ আমরা তো অনেক সময় বিজনেস করতে গেলে মনে হয় যেটা প্যারা, আপনার ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্স কিরকম, এগুলার অ্যাসেসমেন্ট কতটা ট্রান্সপারেন্সির ভিতরে আসছে, এটা কোম্পানি ফরমেশনের রুলস রেগুলেশন কতটা স্মুথ, ইনভেস্টর ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এখানে কনসিডারেশন আসবে। ঠিক আছে, তারপরে গ্লোবালাইজেশন কি জানেন তো না? জি স্যার কি জিনিস গ্লোবালাইজেশন? স্যার মানে অনেক আগে পড়েছিলাম, মানে এটা হলো এক্সপান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স বাই ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট কাইন্ড অফ। হ্যাঁ, ট্রু। মানে আপনি আপনার
প্রোডাক্টটাকে দেশের ভিতরে না রেখে আপনি দেশের বাইরেও নিয়ে যাবেন বিভিন্ন দেশে, এটাই গ্লোবালাইজেশন। দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট সার্ভিস অফ হোমোজেনিয়াস টাইপ অ্যান্ড কোয়ালিটি অন এ ওয়ার্ল্ড ওয়াইড বেসিস, এটাকে আমরা গ্লোবালাইজেশন বলি। যে আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি দেশের বাইরেও প্রমোট করছেন। যেমন ধরেন আমরা ওই যে কেপিএমজির মেম্বার, ডিলয়েট, সিএ ফার্মের বিভিন্ন নাম আছে না, আর্নেস্ট ইয়াং, জি স্যার, তারপরে পিডাব্লিউসি, এগুলা কি গ্লোবালাইজেশন, সার্ভিস নিয়েই ধরেন গ্লোবালি মুভ করতেছে। দিস ইজ স্যার সামথিং কল গ্লোবালাইজেশন। স্যার আমি হ্যাঁ, একটা এক্সাম্পল দিতে পারবো? জি অফকোর্স। স্যার ওই যে আমাদের যে বিশ্বকাপ ক্রিকেট হয় ওখানে বিভিন্ন ধরনের স্পন্সর আসে। তো এই মানে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ব্র্যান্ড ওরা প্রমোট করে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ গ্লোবালি আসে। তো ওইভাবেও কিন্তু একটা গ্লোবালাইজেশন সাথে একটা রিলেশন মেক হয়, এক পরিচয়। একটা হচ্ছে ধরেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ইজ সামথিং, সেটা হচ্ছে আপনার যখন গ্লোবালাইজেশন থাকে তখনই আপনি গ্লোবাল মার্কেটিং এ আসেন, তাই না? জি ধরেন ওয়ার্ল্ড কাপে আপনি অ্যাড কেন দিবেন? আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট থাকে তাইলেই তো আপনি অ্যাড দিবেন। জি স্যার। ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট না থাকলে আপনার অ্যাড দিয়ে ওইখানে কোনো লাভ আছে? ধরেন আমি বাংলাদেশেই ব্যবসা করি, আমার দেশের বাইরে কিছু নাই। এখন আমি যদি ধরেন ওয়ার্ল্ড কাপের স্পন্সর করি, এটা হবে কিছু? না। তো নর্মালি গ্লোবালাইজেশন যাদের থাকে তারা গ্লোবাল মার্কেটিং এ আসে। হ্যাঁ, ব্র্যান্ডিং প্রমোশন টেকনিক নিয়ে আসে আর কি। আপনার কথা একদমই ট্রু। ধরেন এটা অনেকে হয়তো বলবে যে অ্যাডভার্টাইজিং ইজ নট গ্লোবালাইজেশন, কারণ গ্লোবালাইজেশনে বলে যে আপনার প্রোডাক্ট এবং ডিস্ট্রিবিউশন হোমোজেনিয়াস টাইপ আপনি গ্লোবাল মার্কেটে নিয়ে যাবেন। not তো only সে ধরেন আপনি অ্যাড দিচ্ছেন, আপনার প্রোডাক্ট নাই, এটা ইজ ইট গ্লোবালাইজেশন? একটা প্রশ্ন আসতে পারে। no, not globalization. Yes, sir. হ্যাঁ, তো ওই জায়গাটায় একটু কেয়ারফুল থাকবেন যে ধরেন প্রোডাক্ট এবং ডিস্ট্রিবিউশন, যদি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস হোমোজেনিয়াস নেচারের আপনি যখন ধরেন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং শুরু করবেন, নট নেসেসারিলি যে ধরেন ওয়ার্ল্ডে 200-র উপরে দেশ আছে সব দেশই আপনাকে সাপ্লাই দিতে হবে। আপনি যদি ইভেন 5-4টা 2টা বা 3টা দেশেও সাপ্লাই করেন, দেন ইউ আর ইন গ্লোবালাইজেশন যুগ। হ্যাঁ, Yes, সো sir. ওইটাই গ্লোবালাইজেশন কনসেপ্ট আর কি। এটা হিউম্যান হতে পারে, রিসোর্স হতে পারে, ক্যাপিটাল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। Opsis. হুম, তো এইখানে একটা ইম্পর্ট্যান্ট মডেল আছে, এটাকে আমরা বলি পোর্টার্স ডায়মন্ড মডেল, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন। ওই যে আমি আপনাদেরকে যেটা বললাম যে ইকোলজিক্যাল ফ্যাক্টর, এটা মোস্টলি এই পোর্টার্সের ডায়মন্ডটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন অনেকটা ইকোলজিক্যাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে মডেলটা ডিজাইন করা। সেটা হলো আমি কি আসলে বাংলাদেশে ইনভেস্ট করব, না আমি আসলে ইন্ডিয়াতে ইনভেস্ট করব? আমি আসলে ইন্ডিয়াতে ইনভেস্ট করব নাকি আমি ইউএসএ তে ইনভেস্ট করব? আমি আসলে ইউএসএ ইনভেস্ট করব নাকি আমি আফ্রিকা ইনভেস্ট করব? তো এটা একটা দেশ টু দেশ হতে পারে, নেশনস। তো এটা কেন এরকম যে ওই যে আমি আপনাকে বললাম যে অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর আছে, যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর গুলো দিয়ে আপনি কিছু বেনিফিট পেতে পারেন। তো ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য গভর্নমেন্ট অনেক ধরনের বেনিফিট অফার করে থাকে। সো যেই দেশে কম্পিটিটিভ বেনিফিট বেশি, ন্যাচারাল রিসোর্স কনটেক্সটে, গভর্নমেন্টের পলিসি কনটেক্সটে, হিউম্যান ক্যাপিটাল কনটেক্সটে, টেকনিক্যাল নো হাউ কনটেক্সটে, আপনি তো ওইখানেই ইনভেস্টমেন্টটা করবেন নাকি নাকি বলেন? Yes, sir. তো জি স্যার। এটা হলো ধরেন কম্পিটিটিভ। আমি যদি আরো সোজা আপনাদের ভাষায় বুঝাই, ধরেন আম, ধরেন এখন একটা সুন্দর মেয়েকে 5টা ছেলে অ্যাপ্রোচ করলো, বললো যে আমি তোমাকে পছন্দ করি, আমিও তোমাকে পছন্দ করি, তো মেয়েটা কাকে বেছে নিবে বলেন? যে কম্পিটিটিভলি তার সব পছন্দ দিকে, মতো বেস্ট। যে সব মানে সব দিক থেকে উত্তম তাকে।
উত্তম, তাই বলে তুমি অদম হবে না তা তো আমি বলতে পারছি না। এখানে স্যার অনেকগুলো ফ্যাক্টরস রাইট, যেটার উপর কি কি আর বেস প্রথম ফ্যাক্টর? প্রায়োরিটিস। তো তার নিশ্চয়ই একটা অ্যাসেসমেন্টের জায়গা থাকবে। সেই অ্যাসেসমেন্টে যেটা বেস্ট ফিট হবে সে তাকেই নট দিবে, তাই তো? তো একটা কোম্পানিও যখন দেশের বাইরে ইনভেস্টমেন্ট করতে চায় তখনও তার একটা কম্পারেটিভ অ্যাসেসমেন্ট লাগে, যে তার বিজনেসের বেসিক ফ্যাক্টর কি কি, যেগুলো না হলে তার বিজনেস চলবে না, তার বিজনেসের অ্যাডভান্স ফ্যাক্টর কি কি, যেটা না হলে তার বিজনেস চলবে না। হ্যাঁ, তো এগুলো মাথায় রেখে তারপরে তাকে একটা সিদ্ধান্ত দিতে হয়। তো আমি একটু 10 মিনিটস একটু ব্রেক নিচ্ছি, তারপরে এসে আমরা এটা শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার।
আপনাদের কারো কাছে বইটা আছে? হ্যালো, জি স্যার। জি একটু স্যার। শেয়ার দেন তো, ওই যে ইয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশনের ফাইলটা একটু শেয়ার দেন তো। আমি একটু গাড়িতে উঠতেছি, অফিস ছুটি হবে তো আমি উঠতে উঠতে আপনাদের কথা বলতেছি। হ্যাঁ।
স্যার তাহলে স্যার ছেড়ে দিবেন? করে দেই আজকে, তাহলে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে 10 মিনিট। স্যার তাহলে ক্লোজ করে দেন প্লিজ। না, বলতেছি আপনারা শেয়ার দিতে পারবেন, তাহলে আমি কনসেপ্টটা একটু বুঝাই দিই, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। স্যার কোন পেজটা ছিল স্যার? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এখানে 4টা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশনের যে মডেলটা, পরের মডেলটাতে যা ফাংশন, এই 4টা ফ্যাক্টর আছে। আর একটু উপরে উঠেন মডেলটাতে, এই যে নিচে মডেলটা, নিচে 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 একটু নিচে। হ্যাঁ, এই যে এখানে 4টা ফ্যাক্টর আছে। এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। এক দেশের থেকে আরেক দেশে আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন, তখন কোন কোন ফ্যাক্টর গুলো কনসিডার করে আপনি ডিসিশন নেবেন যে ইনভেস্টমেন্টটা ঠিক কোথায় হবে। হ্যাঁ, তো এর ভিতরে একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, একটা হচ্ছে ডিমান্ড কন্ডিশন, আরেকটা হচ্ছে রিলেটেড বা সাপোর্টিং ইন্ডাস্ট্রি, আরেকটা হচ্ছে যে ধরেন ফার্ম স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্রাকচার। হ্যাঁ, তো এই ফ্যাক্টর কন্ডিশন এবং ডিমান্ড কন্ডিশন দুইটা হচ্ছে, ফ্যাক্টর কন্ডিশন হলো যে ধরেন বেসিক ফ্যাক্টর, যেমন ধরেন পাওয়ার, ইলেকট্রিসিটি, হিউম্যান রিসোর্স। হ্যাঁ, মানে যে ধরনের বেসিক ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট লাগে, এই যে টেবিলটাতে দেখেন, হিউম্যান রিসোর্স, স্কিল, ফিজিক্যাল রিসোর্স, ল্যান্ড, মিনারেলস, ক্লাইমেট, লোকেশন, নলেজ, ওই যে বলছিল টেকনিক্যাল নো হাউ। তো তারপরে আপনার ধরেন ক্যাপিটাল, তো ওই টেকনিক্যাল নো হাউ, তারপরে আপনার ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের যে সমস্ত ফ্যাক্টর গুলো, এগুলাকে আমরা বেসিক ফ্যাক্টর বলে থাকি বা ফ্যাক্টর কন্ডিশন। হ্যাঁ, ফিজিক্যাল রিসোর্সের ভিতরে যেমন ল্যান্ড, মিনারেল, ক্লাইমেট, লোকেশন। তো কোনো দেশে আপনার ধরেন মিনারেল ভালো, কোনো দেশে মিনারেল খারাপ। তো আপনার যেমন ধরেন গ্যাস, বাংলাদেশে আপনার গ্যাস ড্রিভেন কোনো ইন্ডাস্ট্রি যদি করেন, তাহলে ধরেন যে প্রাইস পড়বে, এখন ধরেন যে দেশে গ্যাস নাই সেখানে যদি গ্যাস ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি করেন, এখানে খরচ বেশি পড়বে। তো এই ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে কিছু বেসিক ফ্যাক্টর আছে যেগুলি বললাম, ন্যাচারাল রিসোর্স, ক্লাইমেট, সেমি স্কিল্ড, আনস্কিল্ড লেবার, বেসিক ফ্যাক্টর। কিছু অ্যাডভান্স ফ্যাক্টর আছে যেগুলো বেসিক ফ্যাক্টরের আপনার মিড ডিমান্ড হলে, ওই যে আমরা একটু আগে আলাপ করলাম, টেকনোলজি আপনার একবার যদি অবসোলেন্সেস হয়, তারপরে আপনি আসলে আপগ্রেডেড ভার্সনে যেতে চান, এরকম অনেক সময় অ্যাডভান্স মাইন্ড কাজ করবে, ওইটা বেসিক হইলে তারপর আপনি বুঝতে পারবেন। তারপরে যদি আমি ডিমান্ড কন্ডিশনের কথা বলি, ডিমান্ড কন্ডিশন হচ্ছে বেসিক্যালি দ্য হোম মার্কেট। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করার পিছনে একটা বড় রিজন থাকে, মনে রাখবেন, সেটা হলো হোম মার্কেট ডিমান্ড। মানে আপনি যেই দেশে প্ল্যান করছেন, সেই দেশে ওই ইন্ডাস্ট্রির কনজামশন প্যাটার্ন কেমন। যেমন ধরেন আমাদের দেশে গার্মেন্টস গ্রো করার একটা বড় রিজন হচ্ছে আমাদের দেশে পপুলেশন সাইজ এত বেশি যে আমাদের দেশেই আপনার প্রচুর মানুষের গার্মেন্টস আইটেম লাগে। সো এই ডিমান্ড কন্ডিশনটা কেমন, আপনি যেই দেশে বিজনেস করতে চাচ্ছেন সেই দেশে আপনার ওই প্রোডাক্টের ডিমান্ড কতটুকু, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এর বাইরে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে রিলেটেড সাপোর্ট ইন্ডাস্ট্রি, আর একটা হলো স্ট্র্যাটেজি স্ট্রাকচার। রিলেটেড অ্যান্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি বলতে আপনার যেমন ধরেন আপনি গার্মেন্টস বানাবেন, গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, এই দুইটাকে আমরা বলে থাকি রিলেটেড ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির ইনপুট অফ এবং আউটপুটের
যে রিলেশনশিপ বা ডিস্ট্রিবিউশন, এটা ম্যানেজ করতে হইলে এই রিলেটেড ইন্ডাস্ট্রি না হইলে তো আপনি সাকসেসফুলি আপনি আপনার অপারেশন চালাতে পারবেন না, টাইমলি শিপমেন্ট দিতে পারবেন না, টাইমলি র মেটেরিয়ালের শিপমেন্ট আনতে পারবেন না। সেই কারণে রিলেটেড আপনি যে ইন্ডাস্ট্রি একটা দেশে খুলতে চাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যাকওয়ার্ডে এবং ফরওয়ার্ডে যে সমস্ত সাপোর্ট দরকার হয়, সেই সাপোর্টেড ইন্ডাস্ট্রিগুলো কতটুকু ইকুইপড, কতটুকু ওয়েল অর্গানাইজড ওই দেশে, এটা আপনাকে দেখতে হবে। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি বিজনেস কতটা ফ্রেন্ডলি, এই স্ট্রাকচারটা ওই দেশে কেমন, রেজুলেশন কেমন। সো এই সমস্ত বিষয়গুলো দেখে কম্পারেটিভ করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আমেরিকা ইনভেস্টমেন্ট করব না আমি জাপানে করব, না আমি ইউরোপে করব, না আমি ইন্ডিয়াতে করব, না আমি এশিয়ার অন্য বাংলাদেশে করব। সো এই ধরনের এক দেশের সাথে আরেক দেশের ইনফরমেশনের বেসিসে আপনি যখন কখনো কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন যে কোন দেশে করবেন, তখন এই মডেলটা অ্যাপ্লাই করতে হয়। এটাকে বলে পোর্টার্স ডায়মন্ড মডেল বা পোর্টার্সের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। এই চ্যাপ্টার থেকে দুইটা কেসই ইউজুয়ালি আসে। একটা হচ্ছে ম্যাক্রো বিজনেস এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, যেটা আপনারা পেস্টেল দিয়ে করবেন, আর একটা হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন বা পোর্টার্সের ডায়মন্ড মডেল ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। ওইটা বললে আপনারা এই পোর্টার্সের এই মডেলটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? স্যার স্যার এই দুটো কোশ্চেন কি স্যার মানে এভরি এক্সামেই থাকে এই রিলেটেড কোশ্চেন? সে তো আমি ভাই বলতে পারবো না, বাট পরীক্ষায় আসে এই দুইটা কেসই আসে। আহ, কত স্যার ফ্রিকোয়েন্ট আসে এটা কোশ্চেন আমি দুটো আপনাকে আরেকবার বলতে পারবো না। তো আমরা নেক্সট ক্লাসে স্যার হয়তো কোশ্চেন দুটো আরেকবার বলবেন স্যার? একটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যানালাইসিস বা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, সেটা পেস্টেল অ্যানালাইসিস দিয়েও করে আবার পেস্ট অ্যানালাইসিস দিয়েও করে। আর একটা হচ্ছে যে পোর্টার্সের ডায়মন্ড মডেল ফর বিজনেস অ্যাপ্রাইজাল বা ইনভেস্টমেন্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। এই দুই ক্ষেত্রেই এই পরের মডেলটা ইউজ করা হয়, পোর্টার্সের ডায়মন্ড মডেল বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। স্যার পোর্টার্সের ডায়মন্ড মডেলটা স্যার কোন দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয় স্যার বললেন? একটা হচ্ছে আপনি কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট অ্যানালাইসিস ওভার দ্য নেশন, এক দেশে কোন দেশে ইনভেস্টমেন্ট করবেন, আপনার কাছে মাল্টিপল অপশন আছে, তখন আপনি ইন্ডাস্ট্রি কান্ট্রি কম্পিটিটিভনেস অ্যাসেসমেন্ট যখন করবেন তখন এই মডেলটা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আর একটা স্যার ক্ষেত্রে আরেকটা আরেকটা ক্ষেত্র নর্মালি বলে যে পোর্ট মানে ডায়মন্ড ফ্যাক্টর অ্যানালাইসিস, এটা স্পেসিফিক মডেল দিয়েই বলে। ওই সমস্ত ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেশন বলবে না, যে কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট পাওয়া যাবে এই ধরনের সিচুয়েশনে কোন মডেল ইউজ করে, সেক্ষেত্রে আপনি এই মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারেন। জি স্যার, ওকে স্যার। তো এই দুইটা মডেলই আমি এই চ্যাপ্টার থেকে আপনাদের রিকমেন্ড করব ভালো করে দেখার জন্য। ঠিক আছে? তো ইফতারির সময় হয়ে যাচ্ছে, নামাজ টামাজ পড়বেন, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার চলে গেছে। জি স্যার, চলে গেছে।